আম্মু, তুমি আমারে যা ভাবতেছো যে আমি ওই ছেলের লগে জামুগা, তেমন কিছুই না। আমি ওর সাথে থাকতে চাই না দেখা আমারে ব্ল্যাকমেইল করতেছে। এই ব্ল্যাকমেইলের শিকার হয়েই আত্মাহুতির পথ বেছে নেন শিক্ষার্থী সাদিয়া আফরিন। তাদের যুগল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। লজ্জায় ভয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন সাদিয়া। তার মতো অসংখ্য মেয়েদের প্রতিনিয়ত সাইবার ব্ল্যাকমেইলের শিকার হতে হচ্ছে। তালাশের এবারের অনুসন্ধানে সাইবার দুনিয়ায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার আদ্য প্রান্ত তুলে ধরা হবে, যেটি হয়তোবা আপনার সাথেও কোনো না কোনো সময় ঘটেছে। ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়, ভালোবাসার মানুষের অনুরোধে বিলিয়ে দেন সব কিছু, স্মৃতি করে রাখেন বিশেষ মুহূর্তগুলোর। কিন্তু সম্পর্কের অবনতি হলে সেই বিশেষ স্মৃতিগুলোই ডেকে নিয়ে আসে ভয়াবহ বিপর্যয়। হন ব্ল্যাকমেইলের শিকার। অনুসন্ধানের শুরুতে সাদিয়ার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা দিয়ে আমরা শুরু করব। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের বুক চিরে তালাশের যাত্রা শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের দরগার চালা গ্রামে। এই গ্রামের মেয়ে সাদিয়া আফরিন এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিলেন, ফলাফল 4.44, কিন্তু সেই ফল আর দেখে যেতে পারেননি সাদিয়া। আদরের সন্তান না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন কয়েক মাস হলো। ঘর জুড়ে এখনও সাদিয়ার নানান স্মৃতি। আলমারির ভেতরেও সযত্নে রাখা মেয়ের স্কুল ড্রেস। মাঝে মধ্যেই এই স্কুল ড্রেস বের করে মেয়ের সান্নিধ্য অনুভব করেন মমতাময়ী মা। এত শান্ত ছিল আমার মেয়ে। নারী ছাড়া ধনকে হারিয়ে পাগল প্রায় মা। এত অল্প বয়সে মেয়ে হারাতে হবে তা কখনো ভাবতে পারেননি। না, ও আমার সাথে শেয়ার করে নাই আগে পরে। লাস্টে যখন এরকম রাস্তা মনে হয় কোনো দিকে খুল্লা পাইতাছে না, পরে আমারে বলছে। চলতি বছরের 12ই জুন মারা যান সাদিয়া। পরিবারের অভিযোগ, সাদিয়ার সাথে একই ক্লাসের নাইমুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের খাতিরে সাদিয়ার সঙ্গে নানা রকম ছবি ও ভিডিও ধারণ করেন নাইমুল। একসময় সম্পর্কে ফাটল ধরে মেয়েটি ছেলেটিকে এগুলো মুছে ফেলতে অনুরোধ করেন, কিন্তু নাইমুল ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলে ভয় দেখাতে থাকে। এরপর থেকেই সাদিয়া মানসিকভাবে ভেঙে পড়ে, যার শেষ পরিণতি আত্মহত্যা। ছেলে তাকে ব্ল্যাকমেল করতেছে যে তোর যত ছবি আছে আমার কাছে, যা কিছু আছে আমি নেটে ছাইড়া দিব। এক পর্যায়ে এই মানসিক চাপটা আমি নিতে পারে নাই। এসব বিষয়ে সাদিয়া বাসায় জানিয়েছিল, কিন্তু কিভাবে এমন পরিস্থিতি সামাল দিবেন তা জানা ছিল না কারোরই। মান সম্মান যাবে বা একটা ছাত্রী সে রানিং লেখাপড়া করতেছে, ওই দিক চিন্তা করে তো আর ওই রকমভাবে আমরা কিছু স্টেপ নেই নাই। সাদিয়া তার জীবন বিসর্জন দিয়ে এই ঘটনার ইতি টেনেছেন। এমন অসংখ্য নারী বা তরুণী সাইবার হামলা বা ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন প্রতিনিয়ত, পার করছেন ভয়ঙ্কর সময়। আপনি বা আমি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড দিচ্ছি, সেই ছবিও একদিন কাল হয়ে যেতে পারে আপনার জীবনে। দেশের মানুষের এখন হাতে হাতে স্মার্টফোন। সারাদিন নানা কাজ, নিজের অবস্থান জানান দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ছবি শেয়ার করে যাচ্ছে। এখানেই ফাঁদ পেতে বসে আছে আপনার আমার পরিচিত অপরিচিত কিছু মানুষ। সেই ছবি সংগ্রহ করে আপনাকেই ব্ল্যাকমেল করছে। তালাশ এমন কিছু ভুক্তভোগীর সাথে কথা বলেছে যারা এখনও জীবন নিয়ে আতঙ্কে রয়েছেন। এই তরুণীর ছবি ফেসবুক থেকে কে বা কাহারা সংগ্রহ করেছে, এরপর তার ছবি দিয়ে তৈরি করা হয় অশ্লীল ভিডিও। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমার ছবিগুলো কালেক্ট করে তারা আমার ফেসের অবয়ব দিয়ে সাইট থেকে নোংরা ভিডিওগুলো কালেক্ট করে এগুলোর সঙ্গে মিক্স করে দিচ্ছে। গত
3 বছরেরও বেশি সময় ধরে তিনি একই সমস্যায় ভুগছেন। আমার কাছ থেকে টাকা চেয়েছে, আমাকে বলেছে আমার এই ভিডিও ভাইরাল করে দিবে, অথচ এর মধ্যে তো আমার কোনো সম্পৃক্ততা নেই। এই নারীর মতো আরও এক তরুণী তালাশের কাছে আসে। তার সাথে ঘটে যাওয়া ঘটনা আরও ভয়ঙ্কর। মানুষটা তো আমি না, মেয়েটা অন্য একজন, কিন্তু ছবি ইউজ করছে আমার ছবি ইউজ করে সে প্রেম করছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। শুধু তাই নয়, এই তরুণীর ছবিও এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে বিভিন্ন অ্যাডাল্ট গ্রুপে দিয়ে প্রচার করা হচ্ছে। সম্ভবত ট্যান সেই অ্যাপসে আমার ছবি দেয়া, এটা নর্মাল ছবি, ধরেন আমার ড্রেস পরা এরকম নর্মাল ছবি সে ইউজ করতেছে এবং বলতেছে যে আমার সাথে কথা বলতে চাইলে বা আমাকে দেখতে চাইলে টাকা আগে বিকাশ করেন, এবং বিকাশ করার পরে সে তার ছবি পাঠায় ফেস ছাড়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভয় আর লজ্জায় তারা কেউই এখন ঘর থেকে বের হতে পারছে না। আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার মনে হতো এই বুঝি সে এই মানে আমাকে এক্ষুনি কিছু একটা বলে বসবে। মাঝে কিছুদিন খুব বেশি ট্রমাটাইজ হয়ে গেছিলাম যে আমার মান সম্মানটা তো নষ্ট হয়ে যাচ্ছে। কোনটি সত্য কোনটি মিথ্যে এটি প্রমাণের আগেই হারিয়ে যাচ্ছে এক একটি জীবন। আর এই জীবন কেড়ে নেয়ার এই প্রযুক্তির নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আপনি হয়তোবা কিছুই জানেন না, অথচ আপনার নাম, ছবি আর ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে অশ্লীল সব কন্টেন্ট বা ভিডিও। বলা যেতে পারে দেশের মানুষ এখন এআই ষড়যন্ত্রের কবলে পড়েছে। এমনই এক ঘটনা ঘটেছে উত্তরের জেলা লালমনিরহাটে। অশ্লীল ভিডিওতে জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন তরুণীর মুখের ছবি। সেটি করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে। সেই ভিডিও দেখে খুব একটা বোঝার উপায়ও থাকে না যে এটি ভুয়া নাকি আসল। সব ভিডিও দেখে মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছে, তেমনি অনেকেই হচ্ছেন ভুক্তভোগী। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি বলছে দেশের সাইবার অপরাধের 40% এআই ভিডিও দিয়ে বিভিন্ন মানুষদের ব্ল্যাকমেইল করা হচ্ছে। সুলতানা পারভিন সোহা লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সোহাদের বাড়ি। মৃত্যুর কয়েক মাস আগে জাপান প্রবাসী আশরাফুল ইসলাম অনিকের সাথে বিয়ে হয় তার। অনিকের বোন জামাই পর্তুগাল প্রবাসী মোহাম্মদ নাহিন শেখ ওরফে মৃদুল এই বিয়ে মেনে নেননি। অভিযোগ, তিনি পরিকল্পিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে সুলতানার ছবি দিয়ে তৈরি করেন একটি আপত্তিকর ভিডিও। সেই ভিডিও ছড়িয়ে দেন একটি ফেক ফেসবুক আইডি থেকে। পরিবারের অভিযোগ, এমন ঘটনা মেনে নিতে পারেনি সুলতানা পারভিন সোহা। এরপরই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন তিনি। এআই এর মাধ্যমে ওর স্বামীর দুলাভাই তাকে বিভিন্ন সময় নগ্ন ছবি পাঠায় এবং বিরক্ত করত। এগুলো সহ্য করতে না পারে পরবর্তীতে সে আত্মহত্যার পথ বেছে নেয়। সুলতানার মা ফিরোজা বেগম এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আমার বুক কেউ পূরণ করে দিতে পারবে না। আমি যতদিন বাঁচি আছি আমার যতদিন চোখের পানি নিয়ে বাঁচি থাকা লাগবে। যেসব বাবা মা সন্তানদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে নিশ্চিত আছেন, এবার তাদের সতর্ক হবার পালা। কারণ স্মার্টফোন আপনার সন্তানদের জীবনকে অন্ধকারে ঠেলে দিচ্ছে না তো? সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করতে গিয়ে কোনো ফাঁদে পা দিচ্ছে না তো? বর্তমান বাংলাদেশে স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে সবার হাতেই স্মার্টফোন। এই ফোন ব্যবহার করেই তারা ফেসবুক সহ নানান সামাজিক মাধ্যমে সরব। পরিচিত অপরিচিত ব্যক্তির সাথে জড়িয়ে পড়ছে সম্পর্কে। পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন এই তরুণী। 10ম শ্রেণীতে থাকা অবস্থায় ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের সাথে। বিয়ের আশ্বাসে সম্পর্ক গড়ায় বহুদূর, কিন্তু যাকে বিশ্বাস করে সবকিছু উজাড় করে দিয়েছেন সেই ব্যক্তির ফাঁদে পড়েছেন এই তরুণী। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তার সাথে আমার এফবিতেই পরিচয় হয়। রিলেশন হচ্ছে খুব ভালো, তার আর আমার ভিতরে কোনো প্রবলেম নাই। সে আমাকে বলতেছে আইসা বিয়ে করব। গত কয়েক বছরে বিশেষ মুহূর্তের ছবি দিয়ে প্রতিনিয়তই করা হচ্ছে ব্ল্যাকমেইল। শুধু তাই নয়,
এসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে। আমি জীবনে মানে পাপ করছিলাম, দেন এর জন্য এর সাথে পরিচয়। আমি তার সাথে যখন ফ্রিলিও যদি কথা বলতাম, সে হুট করে ওটা স্ক্রিন রেকর্ড করে রাখতো, দেন স্ক্রিনশট দিয়ে দিত। আবার ওই অবস্থা যখন কথা বলতো ওগুলা স্ক্রিন রেকর্ড করে পরবর্তীতে আমাকে ওটার স্ক্রিনশট দিত। সে আমাকে বলতো যে তোর ভিডিও প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবে, তোর বাপ দাদা যে যা আছে তাদের নাম্বার তো আমার কাছে আছে, এদের কাছে যাবে। এ ঘটনার পর কয়েক দফা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছেন এই তরুণী, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আইন শুধু প্রমাণ চায়। আমি যে মানুষ, আমি যে বিপদগ্রস্ত, এটা তার দেখারই না, তার তথ্য এভিডেন্স দেওয়া লাগবে। প্রেমিককে বিশ্বাস করে ঠকেছেন, কিন্তু নিজের স্বামী যদি স্ত্রীর বিশেষ মুহূর্তের ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে তাহলে কোথায় যাবেন? শুধু তাই নয়, স্ত্রীর একান্ত ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছেন নেট দুনিয়ায়। রাজধানীর পাশের একটি জেলায় এই নারী স্বামী সন্তান নিয়ে ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ জীবনে নেমে আসে কাল বৈশাখীর ঝড়, যা কখনো কল্পনাও করেননি সেটি ঘটেছে তার সাথে। আগের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নতুন করে বিয়ে করে সংসার পাতেন এই তরুণী, কিন্তু সেই স্বামী তার অজান্তে নগ্ন ভিডিও ধারণ করে। এরপর করা হয় ব্ল্যাকমেল। পরকীয়ার অভিযোগ এনে এক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয় সেই ভিডিও। সবুজ কী করে, আমার স্বামী স্ত্রীর যে একান্ত মুহূর্তের ভিডিওগুলো আমার বাবাকে হুমকি দেওয়া হয় যে আরও আমি যদি জায়গা বিক্রি করে টাকা না দিই তাহলে হচ্ছে আর কি আমার এই ধরনের জিনিসগুলো ও সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবে। তার দাবি এরই মধ্যে 10 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তার স্বামী। অনেক ধরনের বাজে বাজে কথা বলছে, আমার যে নোংরা ভিডিওগুলো ওগুলো দিয়ে সবাই মজা নিতেছিল। ওই দিন আমার বাবা মারা গেছে। ওই দিন এই নারী দাবি করছেন তাকে এখনও হুমকি দেয়া হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকে। ওই বাসাটার আশেপাশে যে মানুষগুলো আছে সব পোলাপান হতে শুরু করে সবার কাছে ও আমার খারাপ নোংরা ভিডিওগুলো দিয়ে রাখার পরে ওরা কি করতো, রাত্রে হইলে প্রতিদিন রাত্রে এসে আমার কেচিকে ধরে খুব টানাটানি করতো, আমি রাস্তায় বের হইতে পারতাম না। এই ঘটনায় রাজধানীতে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন স্বামী সবুজের বিরুদ্ধে, কিন্তু সবুজের দাবি এমন কিছু তিনি করেননি। এমন কোনো ভিডিও আমি ছড়াই নেই। সবুজের চেয়েও আরও ভয়ঙ্কর স্বামীর খোঁজ পেয়েছে তালাশ। নিজের স্ত্রী ও সন্তানের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে টাকা উপার্জনের নেশায় মেতেছেন। 4 মিনিট পর ফিরছি। সন্তান তার পিতার কাছে নিরাপদ, স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ, কিন্তু আমরা এমন একটি পরিবার পেয়েছি যেখানে স্ত্রীকে দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করতে বাধ্য করেন স্বামী, আবার সেই ভিডিও দিয়ে স্ত্রীকেও করেন ব্ল্যাকমেইল। বাদ যায়নি মেয়েও, তাকেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে বাবার দ্বারা। এমন একজন মায়ের সামনে হাজির হয়েছিলাম যিনি গত 18 বছরের সংসার জীবনে অধিকাংশ সময়ই সাইবার ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। বহুবার নিজের স্বামী তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে নিজের জীবন হুমকিতে ফেলেছেন। গেঞ্জি পরে ছবি চাইতো, অনেক সময় আমি গোসল করতেছি তখন ফোন দিত। শুধু তাই নয়, অনলাইনে বিভিন্ন পুরুষের সাথে ভিডিও কলে কথা বলতেও বাধ্য করতেন, অবাধ্য হলেই করতেন নির্যাতন। গ্রুপ চ্যাট মানে গ্রুপ কলিং নাকি জানি, কারণ ওই মহিলাগুলো কেমন জানি ও মানে সবকিছু দেখায় ফেলছে। ওরা দেখায় আমার ওনাদের সামনে ওনারা দেখাইতে চায় যে তুমি একটু দেখো, বা আমারটা দেখাইতে চায়, মনে করেন বডিতে এনে টাচ করে দেয় ওদের। ধারণ করা এসব ভিডিও বিভিন্ন গ্রুপে বিক্রি করে বলেও অভিযোগ তার বিরুদ্ধে। এই মুহূর্তে বিদেশের অনেক আছে, ওনাদের কাছে বলছে যে আমার ওয়াইফ আছে, আপনারা আমি ছবি দিতেছি, মানে ও টাকা হিসেবে চুক্তি করতো। একইভাবে নিজের মেয়ের ব্যক্তিগত ছবি দিয়েও ব্ল্যাকমেল করতেন এই বাবা। আপোষনামা যদি সাইন না করি তাহলে আমার এসে ছবিগুলা আমার মেয়ের আমারগুলো সব ছেড়ে দিবে। শিক্ষক থেকে মডেল সবাই সাইবার হামলার শিকার। এআই দিয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানিয়ে সত্যকে মিথ্যা কিংবা মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু এর লাগাম টানবে কে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মোনামি। এই শিক্ষিকা সবসময় শিক্ষার্থীদের সংকটের পাশে ছিলেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে নতুন করে আলোচনায় আসেন তিনি। ডাকসু নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সাথে বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরেই কয়েকটি আইডি থেকে এআই দিয়ে তৈরি অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়া হয় বিভিন্ন গ্রুপে। আমরা শুনতে চাই কি এমন হলো তার সাথে। আমি মানুষ মাত্রই আমার কিছু ওপিনিয়ন্স থাকতে পারে, আমার কিছু পার্সপেক্টিভ থাকতে পারে, সেটা আমি তুলে ধরলে কখনো কারো ফরে যাচ্ছে, কারো এগেনস্টে যাচ্ছে। এই যে এআই দিয়ে আমার অনেক বিকৃত কন্টেন্ট বানানো হচ্ছে, নারীরা হয়তো সেটা বানাচ্ছে না, কিন্তু সেগুলোকে ইউজ করে হ্যারাসমেন্ট যেটা, বুলিং যেটা, সেটা কিন্তু আমি নারীদের থেকেও হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, যারাই কথা বলেছেন তাদেরকে সাইবার হামলার শিকার হতে হয়েছে। যাদের এগেনস্টে যাচ্ছে তারা যখনই দেখছে যে আমি একজন নারী, তখন তারা সেই আমার যেই উইমেনহুড সেটাকে অ্যাট্যাক করার জন্য তারা আমাকে বিভিন্নভাবে সাইবার বুলি অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে যাচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার পরও নতুন করে হেনস্থার শিকার হয়েছেন এই শিক্ষিকা। আমি কিন্তু আমার অ্যাপ্লিকেশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি কিন্তু স্ক্রিনশটও দিয়ে দিয়েছি, এরপরও আমাকে বলে আবার লিঙ্ক দেন। এখন আমি এই জিনিসগুলো এমনিতেও আমার কাছে ট্রমাটাইজিং, আমি কি এগুলো মোবাইলে নিয়ে ঘুরবো? তো এই 2 সপ্তাহে শুধু আমার কাছ থেকে আবার চাওয়া, এটা একটা দীর্ঘসূত্রিতা আমি মনে করি। আমি যথেষ্ট বিরক্ত। এবার চলুন একজন সাবেক পুলিশ সদস্যের সাথে পরিচয় হয়ে আসি। একসময় পুলিশে চাকরি করা এই যুবকের বাড়ি নরসিংদীতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়ে প্রথমে বন্ধুত্ব, তারপর সেই মেয়ের সাথে দেখা করতে যায় বসুন্ধরা আবাসিক এলাকায়। পরের গল্পটা শুধুই প্রতারণার। ফৌজিয়ার সাথে তো আমার আগেই কথা, আপনি আসেন ওই বাসায়, আমিও নর্মালি গেলাম, যেহেতু তাদের সাথে আগে পরিচয়, ওরকম আমার কিছু মনে হয়নি। বাসায় ঢোকার পরে আমার মনে হয়েছে যে আসলে তো ওরা যে এরকম বলছে ওরকম না। মানে আমার প্রথমে একটা খটকা লেগে গেছে। সে ফৌজি আমার সাথে কয়েকটা সেলফি উঠাইলো, ফ্রেশ হতে গেলাম, বেরোয় দেখি আমার মোবাইল মানিব্যাগ কিছুই নেই। আরেকটা রুম থেকে 4টা মেয়ে একবারে বিবস্ত্র হয়ে বেরোইছে, একদম বিবস্ত্র। ওরা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। তারপর এখানে একটা চেয়ার ছিল, চেয়ারে বসলাম। আপনার ফৌজিয়া ফ্রিজ থেকে এমন একটা ড্রিঙ্কসের বোতল আনলো, আই না 1 গ্লাসের মধ্যে দিল, কয়টা খাত। ভোরবেলা উঠে থেকে আমি একদম বিবস্ত্র, আমি শুয়ে আছি, পাশে ফৌজিয়া শুয়ে আছে আর আমার ভিডিও করতেছে। জোর করে তোলা হয় অশ্লীল ছবি, সেই ছবি দিয়ে ব্ল্যাকমেল করা হয় সেই পুলিশ সদস্যকে। এক পর্যায়ে চাকরি হারান তিনি। এখন বিভিন্ন মামলায় পলাতক আসামি এই পুলিশ সদস্য। 4-5 দিন পরে ওই ফৌজিয়া আর লিলন, যার সাথে কথা বলছিলাম, আয়সা আমার এসপি স্যারের কাছে হাজির কিশোরগঞ্জ। তখন এই ফৌজিয়ারে দিয়া বুয়া কাবিন দিয়া সিরাজগঞ্জ কোর্টে প্রথমত যৌতুক মামলা করছে। কয়েকদিন যাইতে না যাইতে আবার পর্নোগ্রাফি একটা মামলা করে দিচ্ছে। পুলিশ নিজেই যেখানে সাইবার হামলার শিকার, সেখানে সাধারণ মানুষের অবস্থা কি তা সহজেই অনুমান করা যায়। কিন্তু হাল ছাড়লে তো চলবে না। সাইবার হামলা ঠেকাতে রাষ্ট্রকে হতে হবে কঠোর, তৎপর ও যুগোপযোগী হতে হবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে। বাংলাদেশে 2024 সালের জুন মাস পর্যন্ত সাইবার হয়রানির শিকার হয়েছেন 60,000 নারী। এর বাইরে অধিকাংশ নারী এসব বিষয়ে কথা বলতে চান না। এদের মধ্যে 41% ডক্সিং বা ব্যক্তিগত তথ্য প্রকাশের শিকার, 18% ফেসবুক আইডি হ্যাক, 17% ব্ল্যাকমেইলিং এবং 8% শিকার সাইবার বুলিংয়ের। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন ডাক্তার মেঘলা সরকার। তিনি বলেন, সাইবার হ্যারাসমেন্টের শিকার হলে ভুক্তভোগীদের সবার আগে পরিবারের সাহায্য প্রয়োজন। সাইবার ক্রাইমটা হলো অনলাইন দিকে। কারা হচ্ছে? ইয়াং অ্যাডোলেসেন্ট মেয়ে হচ্ছে। কেন হচ্ছে? কারণ তার জীবন সম্পর্কে ধারণা কম থাকে। বাবা মার কিন্তু জানতে হবে যে আমার মেয়েটা কার সাথে যাচ্ছে, কোথায় থাকছে। আমি যখন প্রথমে মোবাইলটা দিচ্ছি, এই মোবাইলের কিছু যে রুলস রেগুলেশন তাকে আগে থেকে বলে দেওয়া, তুমি এতটুকু সময় ব্যবহার করতে পারবা, রাতে তুমি ব্যবহার করতে পারবা না, হ্যাঁ, বা এই বিষয়গুলোর তার যে অ্যাওয়ারনেস থাকে, সেটা আমি মনে করি বাবা মা কম থাকছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা গত কয়েক বছর ধরে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তিনি দাবি করেন, পুলিশ আন্তরিক হলেই সাইবার অপরাধের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। একই সাথে ভুক্তভোগীদের হয়রানি আর বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে অপরাধীরা সুযোগ পেয়ে যাচ্ছে। লক্ষ্যের কাছে মামলা হলেও দেখা যাবে যে প্রকৃত অর্থে একদম রায় পর্যন্ত 100টি মামলা পর্যন্ত গিয়েছে কিনা সেটাও সন্দেহ, যাদের বিচারটা হয়েছে। তো সুতরাং বিচারে বাণী নিভৃতে কাঁদে। বিচার যদি ঠিকমতো না হয়, আপনি কখনোই প্রযুক্তি, পুলিশ
দিয়ে এই সমস্যার সমাধান হতে পারবেন না। নেট দুনিয়ায় আপনি স্বাধীন, সাবধান। সেই স্বাধীনতার আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর সব প্রতারণার ফাঁদ। কাজেই কি করছেন, কি করবেন আর কি করবেন না সেই সিদ্ধান্ত আপনার। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনার কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।